বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। প্রিয় দর্শক, প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা আজকে শুরু করতে চাইছি। আপনারা হয়তো দেখলেন যে কি বলবো, আসলে শুরুতে কামাল লোহানী স্যারের মৃত্যুর খবর আমাদেরকে আবারও ব্যথিত করেছে এবং একের পর এক গুণী মানুষগুলো যেভাবে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আমরা আসলেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধাবোধ জানাই। দর্শক, আজকের এই অনুষ্ঠানটি আমরা প্রয়াত কামাল লোহানীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং ভালো করে জানেন যে তিনি বাংলাদেশের আষ্টে পিষ্টে কতটা নিজের ভেতরে দেশপ্রেমকে জাগ্রত করতেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এটি নিউজের একটি প্রচারণা, অর্থাৎ মাস্ক কোনটি ব্যবহার করব, কেন ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব। আপনারা নিশ্চয়ই জানেন যে বৈশ্বিক এই কোভিড-19 কারণে তাইওয়ান, ভিয়েতনাম, জাপান তারা কিন্তু শুধুমাত্র মাস্ক ব্যবহার করে অনেকটাই সফলতার দিকে এসছে। বাংলাদেশ এমন একটি জায়গা, আমাদের অনেক বেশ কিছু সক্ষমতার বিষয়গুলো বারবার সামনে আসে, কিন্তু আমরা নিজেরাই সেটি প্রচার করি না, কিংবা নিজেদের সক্ষমতার বিষয়গুলো দেখাতে চাই না, কিংবা আমাদের লজ্জা বোধ হয়, নানান বিষয় কিন্তু থাকে। কিন্তু তারপরেও বাংলাদেশের অতি সাধারণ মানুষ, সেই মানুষগুলো কিন্তু সবসময় এগিয়ে আসে। আমরা আজকে যাদেরকে পেয়েছি এই অনুষ্ঠানে তাদের কাছ থেকে তো শুনবই। একসময় আমরা দেখতাম যে অনেক বেশি সাধারণ মানুষ শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতেন, সাংস্কৃতিক বিস্তারে ভূমিকা রাখতেন, চিকিৎসা শাস্ত্রে ভূমিকা রাখতেন, নিজেদের এলাকায় হাসপাতাল করতেন। আমাদের সঙ্গে আজকে পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার সঙ্গে আমি দুপুরে যখন কথা বলছিলাম যে তারা এক মুষ্টি অর্থাৎ এক মুঠো চাল সংগ্রহ করেছেন ছোটবেলায়, সেটি স্কুল হয়েছে। আমরা সেই স্টোরিগুলি শুনি, কিন্তু আজকাল সেই সক্ষমতার জায়গাগুলো, সেই মানবিক দিকগুলো আমাদের মধ্যে ক্রমশ কমে যাচ্ছে। সেই ধারাবাহিকতা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি হার মানবে না বাংলাদেশ। বাংলাদেশের যে সক্ষমতার জায়গা, কখনোই কোনো অবস্থাতেই হার মানার জাতি এটি নয়, সেটি আমরা আজকে শুনবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর এ.কে আব্দুল মোমেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কে.এম. খালিদ এমপি, খালিদ ভাই স্বাগত জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর শামসুজ্জামান খান, শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক, অনেক অনেক পরিচয়ের স্যারের, এবং স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা জানিয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, তরুণ উদ্যোক্তা এবং তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে। আমন্ত্রণ জানিয়েছি বিকেএমই এর সিনিয়র সহসভাপতি সাবেক এইচ আসলাম সানি, এবং আপনারা জানেন যে 27 নম্বর ওয়ার্ডে লকডাউন চলছে ঢাকা রাজধানীতে, সেই ওয়ার্ডটির কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, তাকে আমন্ত্রণ জানিয়েছি কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের ঢাকা উত্তরের আলহাজ হুমায়ুন রশিদ জনিকে। তাদেরকে কেন আমন্ত্রণ জানিয়েছি আমরা আলোচনার সুবিধার্থে বলবো। আমরা অনুষ্ঠান শুরু করব আবুল মোমেন স্যার আপনাকে দিয়ে, কারণ শুরুটা যেমন বলেছিলাম যে আসলে সেই সময়টা আবার কামাল লোহানী স্যারের এই প্রয়াণ আমাদেরকে, শামসুজ্জামান স্যার আছেন আমাদের সঙ্গে, গতকালকেও স্যারের সঙ্গে শেয়ার করছিলাম এই বিষয়টি, ফোনে জানাচ্ছিলাম স্যারকে। স্যার নানাভাবে উপদেশ দিচ্ছিলেন, পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু আজকে যখন এই খবরটি আমাদেরকে গণমাধ্যমে বলতে হচ্ছে, জানাতে হচ্ছে, আমাদের জন্য এটি অসম্ভব রকমের বেদনা ভিতর। আমরা শামসুজ্জামান স্যারের কাছ থেকেও শুনবো। আমরা শুরুটা করতে চাই এ.কে আবুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী স্যারকে দিয়ে। স্যার কি যোগ করবেন, কিন্তু তার আগে আমরা একটু কামাল লোহানী স্যারের একটি আজকের এই খবরটি একটু দেখে স্যারের কাছে যাব। এই বাংলার বাঁকে বাঁকে যত গৌরব গাথা, তার সঙ্গেই জড়িয়ে আছেন তিনি, যার রক্তে বাংলার ঘ্রাণ নদী, যার মননে শুধুই গণমানুষের অধিকার। মুক্তিযুদ্ধ থেকে দেশের নানা পট পরিবর্তনের ইতিহাসের অগ্রভাগের মানুষ, বনস্পতির ছায়া দিয়েছেন সারা জীবন। দীর্ঘদিন ফুসফুস এবং কিডনি জটিলতা সহ হৃদরোগ ও ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন গুণী এই মানুষটি। 17 জুন অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন তিনি। অবস্থা খারাপ হলে তাকে নেওয়া হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবে রাজপথের এই যোদ্ধার হারটা অস্থির এক সময়ে করোনা কেড়ে নিল বাঙালির আরেক সূর্য সন্তানকে।
তার কণ্ঠে মুক্তিযুদ্ধের বিজয়ের খবর জেনেছিল এই জাতি। সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান দিয়ে হয়তো দিনকে দিন বের হতে থাকবে নতুন নতুন তথ্য, শুধু ফিরবেন না তিনি। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে প্রিয় উদীচিতে কামাল লোহানী নিথর নিশ্চুপ, সেই সাথে থমকে যাওয়া উদীচি। প্রিয় কমরেডকে শেষবারের জন্য দেখতে হাজির দীর্ঘ সংগ্রামের সাথীরা। সবকিছুর মতো শেষ শ্রদ্ধাটাও সীমিত। এখানেই প্রথম নামাজে জানাজা। এরপর কামাল লোহানীর ফিরে যাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, গ্রামে মায়ের কবরেই তার শেষ ঠিকানা। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। যেমনটা বলছিলাম, আমাদের সঙ্গে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর এ কে আবুল মোমেন। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে হার মানবে না বাংলাদেশ, আমাদের যে সক্ষমতার জায়গাগুলো আছে সেগুলো আমরা যুক্ত করব, কি যোগ করবেন শুরুতে? মোমেন স্যার। আমি প্রথমতই আজকে আক্রান্ত যে আমরা ইদানিং অনেক হাতিঘর হারাচ্ছি, পরপর একজনের পর একজন। গতকালকে না গত পরশু প্রথম আমাদের সাহেবের লোকের সুস্থ রাখিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে সাথে টেক্সট মেসেজ করে, এবং আমি মনে মনে গুড ফিল করলাম যে ওনাকে একটি কামাল লোহানী সাহেবের আপাদমস্তকে একদিন হৃদয়ের এবং আমাদের মুক্তিযুদ্ধের অতন্দ্র এই মহান প্রায়ণের তিরোধানে নিশ্চয়ই আমরা আজকে যে ইস্যুটা নিয়ে এসেছেন যে আমাদের যে সক্ষমতা এবারে তার একটু এর কারণ আমি যে আমরা প্রথম দিকে পিপিপি এই বিব্রত ছিল, বাইর থেকে কোথায় আনবো, চায়নার সাথে আলাপ করবো, এইসব। পরবর্তীতে আমাদের দেশীয় গার্মেন্ট ফ্যাক্টরি মানুষরা তারা আমাদের বললেন যে আমরা এগুলো তৈরি, এবং তারা তৈরিও করে সপ্তাহখানেকের মধ্যেই ৫-৬ লক্ষ তৈরি। আমরা তো ওই সময় এক সময়ে আপনার আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা অনুরোধ পেলাম, প্রায় ২২টা আইটেম এই মেডিকেল তারা আমাদের থেকে চায়। আমরা দেখে একটু তাজ্জুব করলাম যে আমরা এগুলো দিতে পারি। আমরা ব্যবসায়ীদের সাথে আলাপ করলাম, সরকার তো ব্যবসা করেন, আমরা এই লিস্টটা ব্যবসায়ীদের ব্যবসায়ী বললো খুব অসুবিধা, আমরা এই ১৪টা আইটেমই দিতে পারি, আর বাকিগুলো র মেটেরিয়াল পেলে আমরা। তখন বুঝলাম যে আমাদের সক্ষমতা আমাদের অনেক পেরেছে। আর সেই থেকে আপনি শুনে তাজ্জুব হবে যে আমরা আগে পিপিপি তৈরি করতাম না, আমরা ৬৫ লক্ষ আমেরিকারই খোদ আমেরিকাকে দিচ্ছি। শুধু আমেরিকা না, বিভিন্ন দেশে আমরা আমাদের কম্পিটেন্সি অনেক। প্রথম আমরা চিন্তা করেছিলাম মাত্র কয়েকটা লোকের আমরা পরীক্ষা করতে পারবো, এখন আমরা ডেইলি প্রায় ১৫,০০০-এর মতো টেস্টিং করি। এই যে আমাদের সক্ষমতা বেড়েছে এবং আমাদের ইনহেরেন্ট পটেনশিয়াল বলবো সক্ষমতা, অনেক সময় আমরা সেগুলো ব্যবহার করি না, দুর্যোগের সময় সেগুলো বের হয়ে আসে। সেই কারণেই বোধহয় আমরা তো বিজয়ের জাতি, অতগুলো দুর্যোগ পাই, কিছুদিন পর পর এক এক দুর্যোগ, সব দুর্যোগ আমরা কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে সামাল দিই। আমেরিকার মতো দেশ, সেইখানে একটা পিপিপি ৫ দিন পড়তে হয়েছে, আর আমাদের এখানে তার থেকে অনেক ভালো। তো সেই জন্য আমি অনেক যারা ক্রিটিক তাদের বলি, দেখেন আমাদের এই দুর্বল অবস্থাতে আমরা মোটামুটি খুব ভালো করছি। এখনো পর্যন্ত আমাদের মৃত্যুর হার একটা ঐতিহ্যের লিমিট আছে, তবে আমরা একটা লোক মৃত্যু হতে চাই না। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যাতে আমরা আরো বেটার সার্ভিস দিতে পারি এবং এই আপদটা, এই প্যান্ডেমিক যেন যত তাড়াতাড়ি দূর হয়
ততই আমাদের মঙ্গল। জি, মাননীয় মন্ত্রী অসংখ্য ধন্যবাদ। এবং আজকে মাননীয় মন্ত্রী এবং আপনারা আমরা সবাইকে যারা দেখছি আজকের স্ক্রিনে এবং আমাদের সহকর্মীরা এই মুহূর্তে সবাইকে দেখাচ্ছেন, আমি যদি ব্যক্তিগতভাবে একজন করে বলি যে আমাদের শামসুজ্জামান খান গবেষণা এবং বিশেষ করে পাবলিক হেলথ নিয়ে তিনি আমাকে আজকে বিকেলবেলা বলছিলেন যে ভিয়েতনাম, জাপান এবং সেই সমস্ত জায়গাগুলোর, তাইওয়ান, কিভাবে তারা অসাধ্য সাধনটি করলো। আমাদের সঙ্গে আসলাম সানিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই আসলাম সানিকে মানে ওনারা যে ধরনের মাস্ক এই কোভিড-19 মধ্যে বিশ্বব্যাপী যে সরবরাহ করেছে একেবারে কম মূল্যে, একেবারে প্রফেশনাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে অনুমোদন দিয়েছে, সেই সক্ষমতা কি বাংলাদেশ সেটি ছিল? কিন্তু তারা সেটি অসাধ্য করেছেন। জাহাঙ্গীর আলমের কথা বলতে চাই যে করোনা যখন আসলো তখনই সেই পিপি চাইন থেকে নিয়ে আসা, মাস্ক নিয়ে আসা, নিজের খরচে এনে একেবারে রীতিমতো দেশের কাজে লেগে যাওয়া। অনেক সমালোচনা হয়েছে, অনেক ভুল তথ্য দিয়ে বিপদে ফেলানোর চেষ্টা করেছে, কিন্তু সকল কাটা ধন্য করে সেই কাজটি তারা করছেন। এবং পরে যারা ইরান এবং জনি, যারা তরুণ উদ্যোক্তা, তারা কি করছে সেটা আমি একটু পরে বলছি। কিন্তু আমি একটু যেই জায়গাটিতে করতে চাই যে এই মাস্ক মাত্র 2 টাকা খরচ হয়। আমার হাতে এ ধরনের বেশ কিছু এটি নিউজের একটি প্রচারণা, দর্শক আপনারাও তো দেখতে পাচ্ছেন এবং আমাদের সঙ্গে যারা আছেন, এটি কাপড়, সেলাই সব কিছু সহ 2 টাকার একটি মাস্ক। আমরা যদি সাধারণ মানুষকে এটি দিতে পারি, যে যার অবস্থান থেকে সেটি দেবেন, এই প্রচারণাটি এটি নিউজ করছে। আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সাথে যুক্ত হব। খালিদ ভাই, আপনি প্রস্তুত থাকুন, আপনার কাছে যাব। আমরা একেবারে ছোট প্রতিবেদনটি দেখে আমরা আসতে চাই। 3 মাস ধরে করোনা আতঙ্কে পুরো বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে করোনা রোগী ও মৃতের সংখ্যা। করোনাকালীন সময়ে মাঠে কাজ করা এটিএন নিউজ টিমের খুঁটিনাটি নানা অভিজ্ঞতা ও গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয় এটিএন নিউজের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রায়। মাছের বাজারের এখানে তো সেই জন্য এটা পকেটে। বর্তমান যে অবস্থা, মাস্ক দিতে দিতে আপনি দেখেন মাস্ক দিয়ে পানি পড়তেছে। ইটস মাই মিস্টেক। মাস্ক আছে কিন্তু একটু ব্যবহার করি না, একটু ফলো করুন। মাস্ক পরার ব্যাপারে বাংলাদেশের মানুষের এমন অনীহা থাকলেও ভিয়েতনাম এবং তাইওয়ান শুধু মাস্ক ব্যবহার করেই ঠেকিয়ে দিয়েছে করোনার সংক্রমণ। আর বাংলাদেশে শুরু থেকে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মাস্ক ব্যবহার নিয়ে রয়েছে নানা বিতর্ক। সেই বিতর্কের সহজ সমাধান দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই গবেষক। আমরা 11টা কাপড় নিয়ে দেখলাম, যে কম্পেয়ার করে দেখলাম যে সার্জিক্যাল মাস্কের সঙ্গে এরা কতটুকু ওই ড্রপলেট ধরে রাখতে পারে। ওই স্যান্ডো গেঞ্জির মতো কাপড় 3 লেয়ার ব্যবহার করি মাস্ক বানানোর জন্য, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো, মানে সার্জিক্যাল মাস্কের যেহেতু সহজভাবে, তার মানে আমাদের মাস্কের এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। অন্যদিকে ড্রপলেট ধরে রাখার ক্ষমতা ওই সার্জিক্যাল মাস্কের মতই হয়ে যাচ্ছে। বর্তমানে ব্যবহৃত সার্জিক্যাল মাস্ক সহ অন্যান্য মাস্ক বর্জ্য হিসেবে পরিবেশের কতটা ক্ষতি করছে সে বিষয়টিও উঠে এসেছে অনুষ্ঠানে। এই মুহূর্তে যদি আমরা গত 3 মাসের হিসাবটা করি, সারা দেশে এর পরিমাণ আমরা ধারণা করছি যে এটা 25,000 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। ইনফেক্টেড মাস্ক যদি পানিতে যায় এবং পানি যদি কন্টামিনেটেড হয়, তাহলে খুব সহজেই কিন্তু এটা খাদ্য চক্রের মধ্যে ঢুকে যাবে। এসব সমস্যার সমাধান হতে পারে কাপড়ের তৈরি মাস্ক, যা বাংলাদেশের গার্মেন্টসগুলোর জন্য খুবই সহজসাধ্য এবং সাশ্রয়ী। একটি মাস্কের জন্য মানে 1 টাকা খরচ হবে আসলে কাপড় কেনা বাবদ। আর যদি সেলাইয়ের হিসাব করি হয়তো আরো 1 টাকা হতে পারে। তুলনামূলকভাবে কম সময়ের ভিতরে আপনি আমদানি করতে যে সময় লাগে, সেরকম সময়ের ভিতর থেকে এটা পর্যায়ক্রমে পুরো বাংলাদেশকে যদি আপনি এনগেজ করেন, প্রতিদিন 20, 30, 40 লক্ষ, 50 লক্ষ মাস্ক সরবরাহ করাটা খুব কঠিন হবে না। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কাপড়ের মাস্কের ব্যবহার এবং উৎপাদনের একটি রূপরেখা তুলে ধরা হয় নিউজ আওয়ার এক্সট্রায়, যা কার্যকর হলে করোনা সংক্রমণ থেকে অনেকটাই মুক্তি পাবে বাংলাদেশ। পুরো বিষয়টির সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একটা আমি বলবো গবেষণামূলক উপস্থাপনা আজকে করেছেন। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাতে তৈরি মাস্ক পুনঃব্যবহার যেটি করা যায় সেটি আমাদের ব্যবহার করতে হবে। এটিকে নিয়ে কিন্তু প্রকৃত অর্থে আমরা সামাজিক আন্দোলনে নামতে পারি, প্রত্যেক স্তরের লোককে নিয়ে। এইটা আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের স্ট্রং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাদের ইনস্টিটিউশন আছে, ফ্যাক্টরি আছে, ওয়ার্কার্স আছে, পুঁজি আছে, যেটা দরকার আমাদের পক্ষ থেকে নীতি সহায়তা। নো ট্যাক্স, নাথিং,
ডেফিনেটলি এইসব ব্যাপারটা উই আর প্রিপেয়ার্ড। আমার মনে হয় আমি কথা দিতে পারছি না, তবে এইসব বার্তা আমি যেটা বললেন আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে নিয়ে যাব। তবে এইটাকে কিন্তু এই যে মেডিকেল এন্ড কমার্শিয়াল দুইটাতে কিন্তু পরিষ্কার আলাদা করতে হবে। এবং আমার এখনো সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। আমি শামসুজ্জামান খানের সঙ্গে একটু যুক্ত হতে চাই। স্যার, আপনি আজকে বিকেলে আমাকে বলছিলেন যে পাবলিক হেলথের কথা, যে তাইওয়ান, মালয়েশিয়া এবং ভিয়েতনামের কথা বলছিলেন, জাপান, তারা শুধুমাত্র এই মাস্কের উপর ভর করে করোনা ঠেকিয়ে দিল। আমাদের যে সক্ষমতা, আমাদের সঙ্গে উদ্যোক্তারা আছেন, তারা হয়তো তাদের জায়গাগুলো বলবেন, তারা যে মাস্ক তৈরি করছেন বিশ্বব্যাপী সেটি রপ্তানি হচ্ছে। অর্থাৎ আমরা কোথায়? স্যার নিশ্চয়ই কিছু একটা যোগ করবেন। শামসুজ্জামান খান। আমি সকালে যে কথাগুলো বলছিলাম যে দূরপ্রাচ্যের দেশগুলো, সেটি চীন হতে পারে অথবা ভিয়েতনাম হতে পারে বা লাওস হতে পারে, তারপর ওই অঞ্চলের যে দেশগুলো, তারা কিন্তু করোনা ভাইরাস খুব দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারে। এর একটি কারণ হলো তাদের শিক্ষা ব্যবস্থায় মানুষ অত্যন্ত সচেতন, সামাজিক যে দায়িত্ব সে সম্পর্কে তারা সচেতন, ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতন, এবং যখন তারা দেখেছে একটা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে, তখন কিন্তু জনগণ সতর্ক হয়েছে এবং সরকারও খুব কঠিন পদক্ষেপ নিয়ে সেই সব জায়গায় সমস্যার মোকাবেলা করেছে। এই ভিয়েতনামের কথা যদি আমরা ধরি, ভিয়েতনামে আমি দেখেছিলাম প্রথম একজন মাত্র একটি রোগ নিয়ে বাইরে থেকে এয়ারপোর্টে যখন নেমেছে, তারপর থেকে তাকে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে গেছে পুরোটাই তাকে অনুসরণ করা হয়েছে। তার সঙ্গে যারা সংস্পর্শে এসছে তাদের প্রত্যেককে ট্রেসিং করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এবং আরেকজন মহিলা, তিনি একটু ধনাঢ্য ব্যক্তি, তিনি এয়ারপোর্টের যে নিরাপত্তা তাদেরকে ফাঁকি দিয়ে ঢুকে গেছিলেন, তাকেও খুব সাবধানতার সঙ্গে ধরে তার সঙ্গে প্রায় 40 জন লোকের সংস্পর্শ পরে হয়েছিল, তাদেরও পরীক্ষা করা হয়েছে। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে তারা মোকাবেলা করেছিল বলে ভিয়েতনাম সচেতনতে সফল। এটি কমিউনিস্ট রাষ্ট্র, চীনও কমিউনিস্ট রাষ্ট্র, আবার সেই সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কথা যদি বলি অথবা তাইওয়ানের কথা যদি বলি, তারাও কিন্তু সফলতা অর্জন করেছে। তার কারণ শিক্ষা ব্যবস্থায় তারা এই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পেরেছে, ইতিহাস বোধ সৃষ্টি করতে পেরেছে, গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করতে পেরেছে, এবং মানুষ যে অসাধারণ মূল্যবান একটি গুরুত্বপূর্ণ বিষয় তাকে রক্ষা করার জন্য, তার স্বাস্থ্যের জন্য তাদের যে জনস্বাস্থ্য ব্যবস্থা সেটা অত্যন্ত উন্নত। আমরা দুর্ভাগ্যবশত আমাদের সরকার অত্যন্ত আগ্রহী সব ব্যাপারে, খুবই উন্নত মানের কাজ করছেন, দেশের বহু ক্ষেত্রে আমাদের উন্নতি সাধন ঘটছে, অর্থনৈতিক ক্ষেত্রে রোল মডেল আমরা হয়েছি। কিন্তু স্বাস্থ্য খাতে ব্যয়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা কিন্তু একেবারেই নিচের দিকে। আমাদের চাইতে নেপাল, ভুটান তো এগিয়েই, এমনকি মালদ্বীপও আমাদের চাইতে অনেক বেশি খরচ করে, তাদের ডাক্তারের সংখ্যাও বেশি জনসংখ্যা অনুযায়ী, এবং চিকিৎসার ক্ষেত্রে তারাও খুব সফল হয়েছে বলেই সেই জায়গায় কিন্তু এই করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু দুটোই কম। স্যার, আমরা মাস্কের কথা বলছিলাম, এবং আমরা যখন দেখি নেপালের মানুষ মাস্ক খুব দ্রুত সেগুলো দিচ্ছে, এবং আমাদের এখান থেকে নিয়ে মালদ্বীপ তো একদম ছোট রাষ্ট্র, তাদের জনসংখ্যা কম, তারা সেটা খুব দ্রুত করতে পেরেছে, আমাদের এখান থেকে সেটি গেছে। কিন্তু আমরা যেই জায়গাটিতে এসছি, যে আমাদের সেই সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে গার্মেন্টসের যারা আছেন তারা হয়তো আরো ভালো করে বলতে পারবেন যে কত কম খরচের মধ্যে প্রফেশনাল একদম সায়েন্টিফিক মাস্ক তারা তৈরি করছেন, এটিএন নিউজ তৈরি করছে, আমাদের জনপ্রতিনিধিরা জীবন বাজি রেখে কাজ করছেন, তাদের কথা অভিজ্ঞতাগুলো শুনবো। কিন্তু কোথায় তাহলে সমস্যাটা? মাননীয় প্রধানমন্ত্রী, তার আগ্রহের কোনো কমতি নেই, এবং 31 দফা কর্মসূচি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তিনি ধরে ধরে কাজ করছেন। তাহলে সমস্যাটি কোথায়? আমরা একটু শুনবো। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি। এটিএন নিউজের সঙ্গে থাকুন। বনস্পতির ছায়া দিলেন সারা জীবন,
দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এবং হার মানবে না বাংলাদেশ আমাদের আজকের শিরোনাম। এবং আপনারা জানেন যে ধারাবাহিকভাবে এই প্রচারণা কার্যক্রমটি আমরা চালাতে চাই সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের সঙ্গে, যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে, এবং যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন কিংবা বাংলাদেশকে অনন্য একটি জায়গায় নিয়ে যেতে চান সেই সমস্ত মানুষদের কিন্তু আমরা আমন্ত্রণ জানাই। আমার হাতে দর্শক একটা মাস্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই মাস্কটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে এবং এটি বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে বিশ্বের অনেক দেশে। এবং এটি যিনি করছেন আমাদের সঙ্গে তিনি আছেন এইচ আসলাম সানি। তার কাছে আমরা যাব এবং এটি করতে খরচ পড়ে সর্বোচ্চ 10 টাকা, মানে লাভ প্রফিট সব কিছু নিয়ে। আমার হাতে আরেকটি মাস্ক যেটি বিদ্যানন্দ বলে একেবারে দেশীয় প্রযুক্তিতে, সেটি মাত্র 2 টাকা এই মাস্কটির খরচ পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, যদি ভিয়েতনাম কোরিয়ার কথাও আমরা জানি, আমরা তাইওয়ানের কথা জানি, জাপানের কথা জানি যে মাস্ক পরা বাধ্যতামূলক, সেটি করে এই সংক্রমণ একটা সুনির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসা গেল। জাহাঙ্গীর আলম এবং আসলাম সানি, আপনাদের দুজনের কাছে আমার কমন প্রশ্ন যে আপনারা কিন্তু শুরু থেকেই এই কাজটা করছিলেন, বিশেষ করে জাহাঙ্গীর ভাই করোনা আসার আগেই পিপি সংগ্রহ করা, মাস্ক সংগ্রহ করা, এবং কত ধরনের সমালোচনার মুখে পড়তে হলো, কিন্তু তারপরেও তো কাজ চলেই যাচ্ছে। সানি ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। সানি ভাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মাস্কটি 10 টাকা আপনি বলছেন, বাংলাদেশের জন্য যদি করেন তাহলে নিশ্চয়ই আপনি আরো কমে করবেন, কি বলবেন? আসলে এখন আমরা যে মাস্কটা, ধন্যবাদ বাবা, আজকে যারা শুনছেন আমাদের অতিথি মাননীয় মন্ত্রী, আপনি সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ যারা শুনছেন। আসলে আমরা যে পর্যায়ে আছি, আমরা শুনতেছিলাম আপনার কথা যে আমরা পারি নাকি, আমরা সবই পারি। উদ্যোগটা, নেতৃত্ব আমাদের শুধু সমন্বয়ে, আমরা যারা বিচ্ছিন্নভাবে কাজটা করি, আমাদের যে ট্যালেন্ট আছে, আমাদের যে উদ্যোক্তারা, ট্যালেন্ট না থাকলে তো বাংলাদেশ আজকে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হতে পারত। আমরা, মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে আমরা পিপি উৎপাদন করি, অলরেডি আমেরিকা বিভিন্ন দেশে পিপিও এক্সপোর্ট করছি। আমার কোম্পানি একটা মাস্ক দেখাচ্ছি আমি, এটা একটা স্পেশাল মাস্ক, এটা আমরা বেলজিয়াম এবং ফ্রান্সে রপ্তানি করছি, যেটা আমরা স্পেশাল এখানে রিসাইকেলিং পলিস্টার এবং ভিতরে কভার কটন ব্যবহার করা আছে 3টা লেয়ারের। এটা ওনারা এক্সপোর্ট করছি আমরা প্রায় 50 লাখের মতো। আমরা অর্ডার অলরেডি 5 লাখের মধ্যে চলে গেছে। এই মাস্কটাতে আমরা একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি, যেটা অ্যান্টিভাইরাস কেমিক্যাল। এটা আপনারা পত্রপত্রিকায় দেখছেন, একটা কোম্পানি অলরেডি দিয়েছে। আমরা এটা 20টা ওয়াশ দেওয়া পর্যন্ত অ্যান্টিভাইরাস যে প্রটেকশনটা এটা থাকবে। এই জিনিসগুলো আসলে আমরা যে পারি বা করতেছি, বা আমরা যে কি করছি, এটার যে একটা পোর্টাল থাকা দরকার, এটা একটা সমন্বয় থাকা দরকার। কারণ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর সহ আমাদের সবার সেন্ট্রাল কোঅর্ডিনেশনের আমরা যার যে সক্ষমতাগুলি আছে, এটা যদি কাজে লাগে, আমাদের দেশে যে রিসোর্স গুলি আছে, এটাকে কাজে লাগায় যদি আমরা যা করছি, এটা কাজে লাগায় মানুষের মধ্যে ছড়ায় দেওয়া। আজকে আমি দেখাচ্ছি, এটা আমি ব্যবসার জন্য না, সবাই করবো। এটা কোনো আমি এটা গোপন রাখতে চাই না। আমরা কি কেমিক্যাল ব্যবহার করছি, আমরা এখানে রিসাইকেলিং পলিস্টার ব্যবহার করছি পিলিং এর জন্য। এটা 20 বার পর্যন্ত ধুয়ে ব্যবহার করলেও অ্যান্টিভাইরাসের যে রিঅ্যাকশনটা আছে এটা থাকবে। এটা ওনারা পরীক্ষা করে দেখেছেন বেলজিয়ামের ল্যাবে, এবং তারা অনুমোদন দিয়েছেন, আমরা এক্সপোর্ট করছি। এই জিনিসগুলো আসলে এটা সায়েন্টিফিক। এখন আমাকে যদি বলেন, আমি যদি আমার উদ্যোগে এটা নিয়ে আমি যদি বাংলাদেশে কোথাও যাই, তো বলবে আমি ব্যবসা করতে আসছি। আমার ওই জায়গায় ওই লবিং করে আমার পক্ষে এখানে বাংলাদেশে কাউকে বোঝানো এটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমাদের যে মাধ্যম দরকার, যে মাধ্যমটা দরকার, ইজি গোয়িং মাধ্যম। সানি ভাই, এই কথা তো শুনতে হবেই, কারণ আমরা N95 মাস্ক নিয়ে যে ধরনের ব্যবসা করার টেন্ডেন্সি দেখেছি, যে ধরনের প্রচার দেখেছি, অপপ্রচার দেখেছি, মানে এই বিষয়গুলো আবার একটু গবেষণা করলে বোঝা যায় যে এর ভেতরে কি আছে। এবং আমরা অনুরোধ করব আমাদের সঙ্গে যারা আজকে আছেন তারা একেবারে শেষ সময় পর্যন্ত থাকবেন। বেশ কিছু গবেষণার ফলাফলও আমরা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বলবো যে কারা প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে এই কোভিড-19 নিয়ে বাংলাদেশের যে উদ্যোগগুলি আছে সেগুলো নিয়ে বিরোধিতা করছে, কিভাবে সাপোর্টার্স করছে, সেগুলি নিয়ে আমরা একটু কথা বলবো। জাহাঙ্গীর, যে কথা বলছিলাম যে করোনা যখন এলো আপনার নিজের খরচে পিপি মাস্ক এনে মানুষকে সরবরাহ করেছেন, কিন্তু অনেক দুর্নাম সইতে হয়েছে। এটাই তো বাংলাদেশ। তারপরেও তো এগিয়ে যেতে হবে, তারপরেও তো হার না মানার সংকল্প আমাদের প্রত্যেকে, অর্থাৎ এই যারা আছি আমরা টেলিভিশন সেটের সামনে প্রত্যেকেরই হার না মানার সংকল্প। জাহাঙ্গীর, কি যুক্ত করবেন? আপনাকে ধন্যবাদ। এবং আমি আজকে একজন মানুষকে
মাননীয় প্রধানমন্ত্রী পরে ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন উনি সহ অন্য যারা আছেন ওনাদেরকে, কারণ আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী যখন আমাদের এই করুণ অবস্থা বলবো, যখন এই করোনা ভাইরাস সহ বাংলাদেশের মানুষ সবাই আমরা আতঙ্কিত, তখন কিন্তু আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চায়নার সরকারের সাথে এবং চায়নার স্বাস্থ্য নীতির সাথে এবং চায়নার যে রাষ্ট্রদূত সহ, এবং আমি ব্যক্তিগতভাবে জানি, উনি হয়তো বা জানি না, চায়নার অনেক যারা জাতিসংঘ দায়িত্ব পালন করেছে সিনিয়র অফিসারের সাথে ওনার ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক আছে। এবং আমেরিকা সহ এই দুঃসময়ের মধ্যে আমেরিকার সরকারের সাথে লবিং করে আমাদের যে পিপি এবং আমাদের এই করোনার রোগের সম্বন্ধে যে সব পজিটিভ জিনিসগুলো আছে সেগুলা উনি কিন্তু আন্তর্জাতিক মহলের সাথে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকারের সাথে সেই কাজগুলা কিন্তু করে যাচ্ছে। হয়তো আমরা অনেকে জানি, অথবা অনেকে জানি না। সেই হিসাবে আমার পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের গার্জিয়ান। তারপর আমি বলছি, আমাদের দেশে অন্যান্য দেশে যখন এই করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, আমাদের দেশে যখন এয়ারপোর্ট দিয়ে এটা প্রবেশ করেছে, তখন আমরা যখন পজিটিভ দেখতে পেরেছি, তখন কিন্তু আমরা জায়গা থেকে হতাশা ব্যক্ত হয়েছি, কি করলে কি হবে, কারণ সারা দুনিয়ায় যখন দেখছি এটার কোনো ভ্যাকসিন বা কোন ধরনের এটা পজিটিভ আমরা কিছু পাচ্ছি না। এই সময় আমরা যার কাছে যেটা শুনেছি, প্রথমত চায়নার সাথে যোগাযোগ করেছি। আমি চায়না কুনমিনের মেয়রের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু পিপি এবং মাস্ক যেগুলো যে প্রাথমিক পর্যায়ে সাপোর্টিং, আমি চার্টার বিমান ভাড়া করেও কিন্তু যেটা নিয়ে আসছি। আলোচনা থাকবে, রাজনীতি এবং জনপ্রতিনিধি যেহেতু আছি এবং যেহেতু আমরা ভোট করে আসছি, সেই হিসেবে আমাদের পক্ষে বিপক্ষে থাকা স্বাভাবিক। কিন্তু এই দুঃসময়ে এই করুণ পরিস্থিতি যারা না বুঝে সমালোচনা করেছেন তাদের বুঝার তৌফিকটুকু দান করুক। আর আমি আমাদের গার্মেন্টস সম্বন্ধে বলি, আমাদের গার্মেন্টস এর মালিকরা বন্ধুরা যদি আরো আগে, এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী করেছে, তার চেয়ে তো আগে কিন্তু আমাদের গার্মেন্টস এর ব্যবসায়ীরা, কারণ সারা পৃথিবীতে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে গার্মেন্টস এর ব্যবসা কিভাবে করতে হয়, পলিসি ওনারা কিন্তু সবাই জানেন। আমি জানি না হঠাৎ করে কেন ওনারা থেমে গেল, না এটার বুঝার সমস্যাটা ছিল, সেটা আমার একটু বুঝতে একটু সময় লাগছে। প্রথম পর্যায়ে যদি এই মাস্ক এবং পিপি বানানো হতো, তাহলে আমরা কিন্তু সারা পৃথিবীতে 700 কোটি মানুষকে কিন্তু আমরা মাস্ক ইচ্ছা করলে ফ্রি দিতে পারতাম, যেহেতু 2-3 টাকা এটা খরচ হয় বানাতে। এবং আমি যেহেতু গাজীপুরের মানুষ, গাজীপুরে প্রায় 4200-এর মতন ছোট বড় কলকারখানা আছে, সেই হিসাবে আমাদের মালিক পক্ষে যদি আরো একটু অ্যাক্টিভ হতো, তাহলে কিন্তু আমাদের মাস্ক জন্য আমাদের বিদেশে যেত না। যে মাস্কটির মাত্র 3 থেকে 4 টাকা, সেটা কিন্তু আমি চায়না থেকে 32 টাকায় কিন্তু কিনে এনেছি, কারণ ওই সময় বিপদে পড়েছি, যত দাম যেখানে চেয়েছে সেটা কিন্তু আমরা ক্রয় করেছি। এবং পিপি এবং ড্রেস আমাদের প্রথম যে ডাক্তাররা ভয়টা পেয়েছিল, সেই ভয়টা কিন্তু আমাদের পেত না। সেই হিসাবে তারপরও যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং চায়না গবেষকদের সাথে আলোচনা করে যত দ্রুত বাংলাদেশে এই পিপিটা বানানো সম্ভব হয়েছে, সেই হিসাবে আন্তর্জাতিক বাজার আমরা চলে গেছি এবং আমাদের দেশের মানুষজন এখন ব্যবহার করছে। এবং আমি মনে করি যারা এটা ব্যবহার করছে তারা যদি আরো স্বাস্থ্য সচেতন হয়ে যদি এটা করে, তাহলে আমাদের যে ডাক্তারদের যে দুর্ঘটনা ঘটছে, নার্সদের যে দুর্ঘটনা ঘটছে, এটা তো হয়তো বা ঘটতো না। জাহাঙ্গীর আলম, আমি আসবো আপনার কাছে, কারণ আমি বারবার অনুরোধ করছি যে শেষ পর্যন্ত আমাদের এই আয়োজনের সঙ্গে থাকা, এ কারণে থাকা যে আমাদের সঙ্গে মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আছেন, তার কাছ থেকে আমরা জানবো, শামসুজ্জামান স্যারের কাছ থেকে জানবো যে সাংস্কৃতিক বোধ যদি আমাদের ভেতরে না থাকে, শিক্ষা সংস্কৃতি তো থাকতেই হবে, তাহলেই তো একে অপরের কথা শুনে অনেক বিপদ থেকে রক্ষা পায়। এটি যেমন একটি দিক। এবং যে দুজন, ফরিদুর রহমান ইরান এবং আলহাজ হুমায়ুন রশিদ জনি, দর্শক আপনারা অনেকেই জানেন যে পূর্ব রাজাবাজার সেখানে লকডাউন চলছে, সেখানে কারা রাত 2টার সময় ফোন করে বলে জরুরি সহায়তার আওতায় যে ফেয়ার অ্যান্ড লাভলি দিতে হবে, তাদেরকে একটু মালটা দিতে হবে, 1টি বা 2টি। এই যে আমরা কিন্তু গবেষক দল পাঠিয়ে দেখেছি, সেই পরিবারগুলো বাংলাদেশি মন মানসিকতার বিশ্বাসী নাকি অন্য মন মানসিকতায় বিশ্বাসী, সেটি অনেক বেশি জরুরি। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই। থাকুন এটিএন নিউজের সঙ্গেই।
বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বিরতির আগে যে জায়গাটিতে আমরা ছিলাম যে আসলে কারা এই কাজগুলো করছে সেই জায়গাটি যেমন চিহ্নিত করতে হবে, নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আছেন। যেই ধারাবাহিকতায় আমরা জানি ব্যক্তিগতভাবে আপনাদের কি পরিমাণ ব্যস্ত থাকতে হয় এবং প্রতিনিয়ত নেগোসিয়েশন করে দেশে ফ্লাইটগুলো খুলে দেয়, আন্তর্জাতিক যোগাযোগ এবং সাংস্কৃতিক মন মানসিকতা, ভাবধারার মাইন্ডসেটের কথা বলছিলাম। আমরা প্রায় 13,000-এরও বেশি আমাদের জনপ্রতিনিধি রয়েছে বাংলাদেশে যারা নির্বাচন করে মানুষের সেবা করেন। তার মধ্যে 100 জনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, রিলিফের ত্রাণ চুরি থেকে শুরু করে সকল কর্মকাণ্ডের মধ্যে। সেই তালিকাটা একটু শুধু বলার জন্য বলতে চাই যে আসলে এই পর্যন্ত এই 100 জন যাদের ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে 30 জন হচ্ছে ইউপি চেয়ারম্যান, 64 জন ইউপি সদস্য, 1 জন হচ্ছে জেলা পরিষদ সদস্য এবং 4 জন পৌর কাউন্সিল, 1 জন উপজেলা ভাইস চেয়ারম্যান। আমার কথা হচ্ছে আর্কাইভ 71-এর গবেষণা বলছে এই 100 জনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, তারা কোত্থেকে রাজনীতিতে এলেন, তারা কি নিজামি ইসলামী দলটি একসময় করতেন, তাদের পরিবারের লোকজন, তারা কি জামাতে ইসলামীর রাজনীতি একটা সময়ে করতেন, তারা কি বিএনপির রাজনীতি একটা সময় করতেন, তারা কি আওয়ামী লীগের রাজনীতি এখন করছেন। এরকম ভাগ ভাগ করে আমরা দেখেছি যে প্রত্যেকেরই স্বাধীনতা বিরোধীদের ইনভলভমেন্ট অনেক বেশি, অর্থাৎ 65-66% বেশি, যে যারা এই ধরনের রাজনীতি, অর্থাৎ তাহলে কি তারা বাংলাদেশ চায় না? এটি যেমন একটি দিক। আবার বলছি যে যারা পূর্ব রাজাবাজারে লকডাউনে রাত 2টার সময় ফোন করে বলেন যে আমাদেরকে চিপস পাঠাতে হবে 2 প্যাকেট, কেন? যে আমরা মদ খাবো। এই যে মন মানসিকতা, সেই ধারাবাহিকতা এদের নিয়েই তো কাজ করতে হচ্ছে না। আমরা মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আপনার কাছ থেকে জানবো, তাহলে কি সাংস্কৃতিক বোধ আমাদের জাগ্রত করতে পারছি না বলেই কি এই ধারাবাহিকতা? কি বলবেন? ধন্যবাদ। রাত 2টার সময় মদ খাওয়ার জন্য টাকা চাইবে, সেটা সাংস্কৃতিক মূল্যবোধকে, এটা হলো একটি অবক্ষয়। যারা চাইছে তারা কিন্তু সেই অবস্থা, আমার মনে হয় মাতাল অবস্থায় ফোন করেছিল। মানে সুস্থ মানুষ, যেখানে রাষ্ট্র, সমস্ত পৃথিবী যেখানে এখানে করোনা আক্রান্ত, মহামারীতে আক্রান্ত, বাংলাদেশ তার বাইরে নয়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত একেবারে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনার বিরুদ্ধে লড়ছি এবং মানুষকে রক্ষা করার জন্য যেখানে সমস্ত প্রশাসনের সমস্ত যন্ত্র, সিভিল প্রশাসন, স্বাস্থ্য, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, যারা যেখানে জনপ্রতিনিধি যারা যেখানে আছে সবাই লড়ছে, সেখানে রাত বিরাতে গভীর রাতে ফোন করে বলবে ফেয়ার এন্ড লাভলি দেন, মালটা দেন, টাকা দেন, মদ খাইবো। এদের তো চিহ্নিত করাই যায়, তারা যেখান থেকে ফোন করেছে সেটি নিয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। এর বাইরে একটু বলি যে মানবিক মূল্যবোধের খুব বেশি পতন হয়েছে আমি বলবো না। এক মুঠি, আপনি প্রথমে বলছে 1 কোটি চাল, মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি চাউল জোগাড় করে 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 আমরা স্কুল করেছি, উনি স্কুল করেছেন। সেটি কিন্তু সেটি যদি না থাকবে তাহলে কেন আর জাহাঙ্গীর আলম কোটি কোটি টাকা খরচ করে সেই তার নিজস্ব উদ্যোগে পিপি আনবেন, মাস্ক আনবেন? কেন আমাদের জনপ্রতিনিধি বা তোমাদের ব্যবসায়ী যারা আছেন তারাই বা কেন 2 টাকা দিয়ে মাস্ক তৈরি করে মানুষ, তারাই বা কেন এই সস্তা দামে মাস্ক তৈরি করে বিশ্বের বিভিন্ন জায়গায় দিবে মানুষকে রক্ষা করার? মানবিক মূল্যবোধ অবক্ষয় হয়েছে। আমি ঠিক পুরোপুরি অবক্ষয় বলবো না, পার্সিয়ালি যারা দুষ্ট তাদের বেলায় হয়েছে তো অবশ্যই আমি বলবো। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে জনপ্রতিনিধির কথা, 100 জন জনপ্রতিনিধি, আসলে জনপ্রতিনিধি যদি আপনার প্রায় 7,000 ইউনিয়ন আছে, যেখানে 12 জন সদস্য, 1 জন চেয়ারম্যান, 91,000 সদস্য হয় নির্বাচিত। এর মাঝে উপজেলা চেয়ারম্যান ধরতে পারেন, মেয়র মেয়রকে ধরতে পারেন, সংসদ সদস্যকে ধরতে পারেন, জেলা পরিষদ সদস্য, প্রায় 1 লক্ষ জনপ্রতিনিধির মধ্যে 100 জনকে আমরা চিহ্নিত করেছি, তাদেরকে সরকার সাজা দেয়। এটি পার্সেন্টেজ হিসাব যদি করেন দেখবেন 0.001% যারা মাননীয় মন্ত্রী 0.001%। আমি শুধু একটু বলতে চাই যে তাদের 0.001%-এর যে চাল চুরি দুর্নীতি, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আমরা প্রচার হতে দেখলাম, কারা করলো? রাতারাতি জামাতের কোন ওয়েবসাইট থেকে সেগুলোতে আসলো? আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যদি সমালোচনা করা যায়, লেখা যায়, অনেকেরই তো অনেক ভালো লাগে, আমরা তো সেই ভালো লাগা মানুষগুলোকে চিনি,
কিন্তু কথা হচ্ছে যে 1,13,000 জনপ্রতিনিধির মধ্যে 100 জন এই কাজটি করেছে, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি আমরা এটি নিয়ে বিস্তারিত একটা অনুষ্ঠান করব একেবারে ছবি সহ দেখিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা সেটাকে অপপ্রচার করে সরকারের বিরুদ্ধে একটা ব্যাপার সৃষ্টি করতে চান সেই জায়গাটি কোথায় আনবো? করতে পারি? জি 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 মোমিন ভাই, আপনি যেমন যদি আমাকে অ্যালাউ করেন একটি অ্যাড করি, কোন ক্ষেত্রে একটি ক্ষেত্রে দেখা গেল যে চাল নাকি একটা গোডাউনে 72 ব্যাগ পাওয়া, পরে শোনা গেল যে আসলে ওইখানে যে চাল বিক্রি হচ্ছিল না সেই জন্য গোডাউনে রেখেছে এবং গোডাউনকে কর্তৃপক্ষকে জানিয়ে যেখানে আমার এই 72 ব্যাগ চাল রয়েছে। কিন্তু ওই জিনিসটাই অন্য পক্ষ ওর শক্তিপক্ষ, এখানে কিন্তু 2015 সাল থেকে তার গোডাউন, এটা অ্যাবান্ডন স্কুল। পরে আমি টিভিতেই দেখলাম যে এটা অ্যাবান্ডন, কিন্তু ওটা যে বড় করে দেখানো হলো যে ওখানে 72 বস্তা চাল চুরি হয়ে গেছে আর আওয়ামী লীগের সে নাকি কোনো মাননীয় মন্ত্রী আমি একটু অ্যাড করি, এটা হলো যে ওইটি কিন্তু ত্রাণের চাল নয়, সেটা হলো 10 টাকা কেজি যে চাল সেই চালটি, এবং সেই ডিলার তার নিজস্ব গোডাউন রেখেছে, যারা প্রাপ্য তারা হয়তো সেই এলাকায় ছিল না, বাইরে গেছে, তাদের চালটি গোডাউন, সেইটিও কিন্তু ত্রাণের চাল বলছে। ত্রাণের চাল কিন্তু আমার জানা মতে কোথাও কেমন একটা লুটপাট নেই, এটি হলো সেই জিনিসটা বলছে যে মাননীয় মন্ত্রী আমি একটু তথ্য তাহলে আমাদের সঙ্গে যারা আছেন বিশেষ করে ইরান এবং জনি তাদের কাছে যাব, বা বলছি যে মধ্যরাতে যারা সুই সুতা মদ চাইছেন, সুই সুতা আরো অশ্লীল জিনিসপত্র যেগুলো গণমাধ্যমের কর্মী হিসাবে আমার বলতে খুব লজ্জা লাগছে যে রাতের বেলা 12টার সময় ফোন করে যে এইটা আমার এখন গায়ে পড়তেই হবে, এই ধরনের জিনিসও হয়েছে, এইগুলোর রেকর্ডও আমাদের কাছে আছে, আমরা শুনবো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যারা চিহ্নিত তাদের ধারাবাহিকতা যেমন একরকম, বা 111-এর সময় সেই বিখ্যাত 2 সম্পাদক যাদের কাগজগুলো পত্রিকাগুলোতে এগুলো বলার চেষ্টা, তাহলে যদি জাহাঙ্গীর আলমকে বলি যে আপনি তো লাখ লাখ মানুষকে ত্রাণ দিয়েছেন, কই নিজের পয়সায় ত্রাণ দিয়েছেন, সেগুলি নিয়ে তো কোনো খবর প্রকাশ তো দূরের কথা, সেগুলি নিয়েও তো হলো না, সেই অভিজ্ঞতাটাও তো আছে না? জাহাঙ্গীর নিশ্চয়ই কিছু যোগ করবেন। যেটা আমাদের মাননীয় ব্যাখ্যা করে বলেছে সেটা আমি ব্যাখ্যাতে যাব না, মাত্র 15-20 জনের যে চাউল নিয়েছে, এটা আমাদের যে অপোজিট পার্টি আছে বিশেষ করে জামাত এবং অন্যান্য পার্টি, তারা রাজনৈতিক ভাবে এটা নিজেদের হাসিল করার জন্য একেবারে চোরের দেশ বলেছে। 71, 74 সালে যারা লুটপাট করেছে তারাই এখন তাদের সন্তানরা এইসব লুটপাটে নেমেছে। এই যে একটা অপকৌশল দিয়ে মানুষের মৃত্যুর মিছিল দেখার জন্য তারা সরকারকে ব্যর্থ করার জন্য এই অপপ্রচারটা লাগিয়েছিল, এবং আওয়ামী লীগকে এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করেছে। জানে আওয়ামী লীগকে এবং সরকারের যদি এখানে প্রশ্নবিদ্ধ করতে পারে তাহলে যারা লুটপাট করে খাবে, যারা চিন্তা ভাবনা করে রেখেছিল, তাদের একটা সফলতা আসবে। এই একটা টিম তারা কিন্তু পরিকল্পিতভাবে কাজটা করেছিল। আমি বলি একজন মেম্বার কিন্তু মাত্র 100 কেজি চাউল পেয়েছিল, একজন চাউল কিন্তু একটা ইউনিয়ন পরিষদকে দিয়েছিল, 13 জন মেম্বার হলে সে 100 কেজি করে চাউল পায়, সরকারি চাউল, সে যেটা উপহার বলি বা ত্রাণ বলি। সেই জিনিসটাকে নিয়ে তারা নিজেরা ফেসবুকে এভাবে ভাইরাল করেছে, কোনো মানুষ অর্থনৈতিক ভাবে যে কেউ কাউকে সহযোগিতা করবে, তারা কোনো ভদ্রলোক এই কাজে যেন না অংশগ্রহণ করতে পারে, সুকৌশলে কিন্তু এই কাজটা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি প্রথম 2200 টন, মানুষ উপকার করলে বলতে হয় না, পরিস্থিতি বলছি, আমি 2200 টন খাবার কিনে কিন্তু প্রথম পর্যায়ে জানি, কারণ আমাদের গার্মেন্টসের এলাকার লোক এখানে কাজ করে, বাসমান লোক আছে। 2200 টন প্রায় 8.5 কোটি টাকার 8.5 কোটি টাকার মাল কিন্তু আমরা প্রথম পর্যায়ে দেওয়ার চেষ্টা করেছি। আর 50 জন মেম্বার যদি হয় তারা মাত্র 4.5 টন 4.5 টন মাল কিন্তু তারা চাউল পায়। সেই জায়গায় এইসব জিনিসগুলো করা হয়েছে, আমরা অবাক হয়ে দেখেছি। আমরা জানি সত্যটা একসময় বের হবে, কিন্তু পরিস্থিতিটাকে ঘোলা করার জন্য করোনা ভাইরাস, আমরা চাল নিয়ে কথা বলছি, আমি শুরুতে বলেছিলাম মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে আছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে আছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার নিশ্চয়ই মনে পড়বে যে প্রত্যেক বাড়ি থেকে এক মুঠ চাল সংগ্রহ করে সেই চাল বিক্রি করে আপনারা একটা স্কুল করেছিলেন সিলেটে, এবং আপনার মা সেই স্কুলটার শিক্ষয়িত্রী ছিলেন, এবং সেই মা আবুল মুহিতের মতো অর্থনীতিবিদ জন্ম দিয়েছে, মোমিনের মতো পররাষ্ট্রমন্ত্রী জন্ম দিয়েছে। আমার কথা হচ্ছে যে এই যে সামাজিক মূল্যবোধগুলো, এই মূল্যবোধ কিন্তু
বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। আমরা আসলাম সানিকে দেখছি। এখন যদি বলি যে ৭৫-এর পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নারায়ণগঞ্জ শহরে শাহ মুয়াজ্জেমকে জুতার মালা কে দিয়েছিল? কিন্তু এই মানুষগুলিই তো দিয়েছিল, তারাই তো ধরে রেখেছিল। এই কথা প্রত্যেকের সঙ্গে, ফরিদুর রহমান খান ইরান আছে, আমরা 111-এর সময় ইরান কি নির্যাতিত হয়েছে সেই কথাও বল। তাহলে কি যে সমস্ত আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ থাকবে, সমস্ত করোনা মানুষকে সেবা তারা করবে, মরবে তারা, কিন্তু সুফল ভোগ করবে সুবিধাভোগীরা? এটা কেমন নীতি? নিশ্চয়ই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার যোগ করার আছে, কি বলবেন? আমি বলি যে আমাদের মধ্যে সেই মূল্যবোধ এখনো আছে, আর মূল্যবোধ না থাকলে এই করোনা ভাইরাসে আমি বলি যে আমার এলাকায় কোনো কারচুপি হবে না। প্রত্যেকে, আমার দলের লোক, আমাদের প্রশাসন সবাই একসাথে কাজ করবে। আমার এলাকায় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনার দান খয়রাত করেছে। তারা অনেকেই মনে করেছে যে সুযোগ দিয়েছে, মূল্যবোধ আছে, কিন্তু কিছু দুষ্ট চরিত্র সবসময় থাকে, এবং এই দুষ্ট চরিত্রের কাজই হচ্ছে এই বানোয়াট তথ্যগুলো দিয়ে ভাইরাল করে। এই আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া হয়, ওদের খুব সুবিধা হয়। আর যেহেতু মানে দুষ্ট চরিত্র থাকবেই, আমি প্রায় বলি যে কিছু দুষ্ট চরিত্র দুনিয়ার সব জায়গায় আছে, কিন্তু জেনারেল মূল্যবোধ কিন্তু খারাপ না। আমাদের জনগণ এখনো আপনার অত্যন্ত বড় হৃদয়ের লোক, এবং আমরা এই যে কেউ একটা লোক বলে নাই যে আমি না খেয়ে মরি নাই। আমার নেত্রীর কারণে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা খাওয়ার করছি। এইটা কিন্তু ওই প্যান্ডেমিকের মাথায় রেখে আমার কর্মীরা সেই বাসায় বাসায় গিয়ে খাওয়ার দিয়ে আছে। চিন্তা করে এই মূল্যবোধটা আমাদের আছে। আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম, আমার মা আর বাবা যেহেতু বহু স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকতেন, তখন অত টাকা টোকা ছিল না, তোকে 30 টাকা দিতে পারতো না, তাই আমাদের পাঠাতেন বিভিন্ন বাড়িতে যে কি আপনার মুসলিম চাল বিক্রি দিয়ে কলেজ হয়েছে, সিলেট মদন মোহন কলেজ, সিলেট আপনার স্কুল, চালিবন্ধ স্কুল, এগুলো সবগুলো আপনার শুধু হয় নাই, বছরের পর বছর এদের শিক্ষকের বেতন এইসব দিয়ে দেওয়া হবে। এখন সব সরকারের দিকে ডিপেন্ডেন্ট হয়ে থাকি, তখন কিন্তু সরকারের প্রতি সবাই ডিপেন্ডেন্ট থাকে, নিজেরা সামাজিক ভাবে এই কাজগুলো করতে। ইদানিং সরকারের প্রতি একটু বেশি ডিপেন্ডেন্সি বেড়ে গেছে। জি, ইরান, আপনার কাছে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। সুই সুতা, চিপস, মদ, তারপরে ফুলের টব, গাছের চারা, এগুলি তো সব রাতের বেলা দরকার হয় আপনার এলাকায়, লকডাউনের এলাকায়, তাই না? আর যে কথা বারবার বলছি যে এখনো পর্যন্ত গালাগালি কেমন খাচ্ছেন লকডাউন করে, ইরান কি যুক্ত করবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই লকডাউনে যাওয়ার পরে মানে বিচিত্র অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা 12 দিনে আমার হয়েছে, আমার মনে রাজনীতির এত বছর আমার এই অভিজ্ঞতা ছিল না। তো লকডাউনটা তো আমরা করোনা থেকে মানুষকে সেভ করার জন্য জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই লকডাউন তৈরি করি, এবং আমাদের লকডাউনটা এখন পর্যন্ত আপনি দেখবেন পরিপূর্ণভাবে সাকসেস। আমাদের এই লকডাউনটা সাকসেস করার ব্যাপারে আমার এলাকার যে জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিচ্ছে। অন্তত আমি মনে করবো 100 জনের মধ্যে 99 জন। কিন্তু ওই যে 1% মানুষ থাকে যারা কেন যেন চায় না যে লকডাউনটা সাকসেসফুল। তাদের বোঝানোই যায় না যে এই করোনাটা শুধু আমাদের জন্য না, সবার ফ্যামিলিকে এফেক্ট করতে পারে। তো আসলে তারা এমন সব ভাবে আমাদের ডিস্টার্ব করে। আমাদের যে আপনার কর্মী বাহিনী আছে, আমাদের 60 জন করে কাজ করে প্রতি শিফটে, 3 শিফটে 180 জনের মতো ছেলে মেয়ে কাজ করে। তারা কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে কাজ করে, তাদের কোনো স্বার্থ নাই, এবং সবাই স্টুডেন্ট এবং আওয়ামী মনা পরিবারের সন্তান। তো দেখা যায় যে আমরা কিন্তু সারাদিন ফুড সাপোর্ট দিচ্ছি, মানুষের বাসায় ত্রাণ দিচ্ছি, বা যে কিনে খাইতে চাইছে তার বাসায় খাদ্য পৌঁছাই দিচ্ছি। কেউ যদি গ্যাসের সিলিন্ডার চাচ্ছে পৌঁছাই দিচ্ছি, কেউ ফ্রিজ নষ্ট হয়েছে সেটা ঠিক করার ব্যবস্থা করছি। একটাই দাবি, ঘরে থাকুন। কেউ অসুস্থ হয়েছে তাকে আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি, কেউ করোনায় আক্রান্ত হয়েছে তারা আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করছি, কেউ টেস্ট করতে হবে, আমি আমার এই লকডাউন এলাকার মধ্যেই করোনা টেস্টের ব্যবস্থা করছি। সব রকম ব্যবস্থা রাখার পরেও কিছু লোক এমন সব দাবি করে, এই 12 দিনে আমার মনে একটানা আমি 2 ঘন্টা কোনো ঘুমাইতে পারি। শুধু আমি না, আমার যারা কর্মী বাহিনী আছে আমার মনে কেউ একটানা 2 ঘন্টা ঘুমাইতে পারে। এমন সব জিনিস নিয়ে তারা দাবি করে যে আপনি তো বললেনই, একটা জর্দার কোটা, একটা শ্যাম্পু, একটা ফেয়ার এন্ড লাভলি,
তারপরে মদ, মানে গাঁজা, কি মানে কি চায় না তারা। আমার কেন জানি মনে হয় যে এটা একটা মানে ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়। আরেকটা শ্রেণী আছে, জাহাঙ্গীর ভাই বলছিলেন, আসলে আমি পলিটিক্সে তা না দরকার নেই, তারপরে বলতে হয় মসজিদ ভিত্তিক একটা রাজনীতি থাকে প্রতিটা এলাকাতেই। এই মসজিদকে শো করে এই লকডাউনে কিন্তু অনেক চেষ্টা করছে লকডাউনটা নষ্ট করার জন্য, কিন্তু আমরা কঠোর অবস্থানে ছিলাম এবং এলাকার মানুষরা আমাদের দেখে কিছু লোক কিন্তু পারে নাই, মানে তারা চেয়েছিল মসজিদে গণজমায়েত করে তারা জামাত গুলা করবে। তো সেই ক্ষেত্রে আমরা সাকসেস হয়েছি, কারণ এলাকার জনগণ চাইছে যে না লকডাউনটা থাকবে। আমি আবারও যুক্ত হব। আমরা আজকে মাস্কের কথা বলছি, সেই 2 টাকা মূল্যের মাস্ক। সানি ভাই বলছিলেন যে একেবারে ইন্টারন্যাশনাল প্রফিট, মাত্র 10 টাকায় এগুলো হচ্ছে। আমাদের সঙ্গে আছেন আলহাজ হুমায়ুন রশিদ জনি, তিনি 14 নম্বর ওয়ার্ডে ঢাকা উত্তরের। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই মাস্ক আমরা কি সাধারণ মানুষকে, বা আপনারা জনপ্রতিনিধি, আপনারা কি সরবরাহ করতে পারেন না? খুব কি কঠিন? জনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ কনক দা আপনাকে খুব সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য, একদম সময় উপযোগী। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে। আপনি যেটা বলেছেন, আসলে বাঙালির ইতিহাসই কিন্তু সহযোগিতার ইতিহাস। এবং আপনি লক্ষ্য করে জানতে পারেন যে আমরা কিন্তু তৈরি পোশাক শিল্পে স্বয়ংসম্পূর্ণ, এবং এই তৈরি পোশাক শিল্পের যে ম্যাটেরিয়ালস, আমাদের কাপড় নিয়ে এই সমস্ত কার্যক্রম, আমরা যদি গার্মেন্টস মালিকরা এবং সবাই যদি আমাদের যে কাপড়ের ওয়েস্টেজ থেকে যায়, যে কাপড়গুলো আমরা এক্সপোর্ট করার থেকে যাচ্ছে, মোটামুটি প্রত্যেকটা গার্মেন্টসে কম বেশি কিন্তু কাপড়গুলো আছে। এই কাপড়গুলো যদি আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় ডিস্ট্রিবিউশন করতে পারি এবং আমরা মাস্ক তৈরি করতে পারি, তাহলে আমরা ফ্রি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা মাস্ক দিতে পারি। এবং আপনি জানেন যে প্রত্যেকটি এলাকায় দর্জির দোকান আছে, এবং মাস্কটা তৈরি করা খুব একটি জটিল এবং কঠিন কিছু নয়। যদি কেউ এই কাপড়টাকে সংগ্রহ করে দর্জির দোকান থেকেও তার সুবিধা মতো মাস্কটাকে তৈরি করে নেয়, তাহলে কিন্তু আমাদের এই মাস্কের কোনো প্রকার অভাব হবে না। এবং আমরা দেখেছি করোনার যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে, যে প্রতিরোধ করার জন্য মাস্ক সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা এদেশে কাপড়ের স্বয়ংসম্পূর্ণ, এবং এটাই আমাদের বেশি করতে পারে, প্রতিরোধ করতে পারে। এবং আমরা যেই কথা বলতে চাই, যে আমরা যেখানে যার যার অবস্থান থেকে এই কাজটি যদি করি, দর্শক, হার মানবে না বাংলাদেশ, এবং এই ধারাবাহিক অনুষ্ঠান চলতেই থাকবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা সামাজিকভাবে জেগে উঠবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাইওয়ানের উদাহরণটা আমাদের নিজেদের উদাহরণ হিসেবে বলতে পারবো না, জাপানের উদাহরণটা আমাদের উদাহরণ হিসেবে বলতে পারবো না। কিন্তু বাংলাদেশের মানুষ আছে, বাংলাদেশের সক্ষমতা আছে, এবং বাংলাদেশ চাইলেই অবশ্যই এটা দ্রুততম সময়ের মধ্যে হওয়া সম্ভব। আমাদের সঙ্গে উদ্যোক্তারা আছেন, আবারও তার কাছে যাব, মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে যাব, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ঘুরে আসতে চাই। শামসুজ্জামান স্যার আছেন, সবার কাছেই যাব, ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, বিরতির পর আমার আমন্ত্রণ, হার মানবে না বাংলাদেশ। আমরা অধ্যাপক শামসুজ্জামান স্যারের কাছে যেতে চাই। স্যার, মানে আপনি অনেক কিছুই শুনছেন, একেবারে আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছে তারা কি কথা বলছেন, উদ্যোক্তারা কি বলছেন, মাননীয় মন্ত্রীরা কি বলছেন, এই ভাবনাগুলোর সঙ্গে আপনি আজকে সকালবেলা আমাকে একটি কথা বলেছিলেন, যে আসলে বঙ্গবন্ধু অনেক কিছু বুঝতেন বলেই তিনি বেসিক জায়গাগুলো নিয়ে হাত দিয়ে কাজ করছিলেন। আপনার ওই কথার পর সকাল থেকে 1974 সালের 28শে নভেম্বর জাতির পিতা পুলিশ বাহিনীর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেটি অসাধারণ একটি বক্তৃতা। সেই বক্তৃতায় তিনি বলছেন, আমরা গ্রানাডা টেলিভিশনের সৌজন্যে সেই ভাষণটির রঙিন একটা কপি এটিএন নিউজের হাতে এসছে। সেখানে তিনি বলছেন যে আমি সব দিতে পারবো তোমাদেরকে, কিন্তু আমি তোমাদেরকে চরিত্র দেবার পারবো না। অসাধারণ বক্তৃতা। কিন্তু জনপ্রতিনিধিদের যে সংখ্যা আমরা বললাম মাত্র 100 জন, কিন্তু যেভাবে প্রচার অপপ্রচার, যেভাবে সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে। শামসুজ্জামান স্যার। বঙ্গবন্ধুর অসাধারণতার তো কোনো তুলনাই নেই। তার প্রতিটি বক্তৃতা মানে
দেশের কথা ভেবে, মানুষের কথা ভেবে, এবং এই দেশের মানুষকে তিনি কতটা ভালোবেসেছেন, এই দেশকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছেন এবং কি দূরদর্শিতার মাধ্যমে আমাদের জন্য হাজার বছরের স্বপ্নের যে বাংলাদেশ সেটি তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এই অসাধারণের সত্যিকার অর্থে কোনো তুলনা না। আমি তো মনে করি যে এই উপমহাদেশে বঙ্গবন্ধুর তুলনীয় নেতৃত্ব আর একজনও নেই। আপনারা এখন পশ্চিমা বিশ্বে যে আন্দোলনগুলো চলছে সেখানে দেখছেন যে উপমহাদেশের কোনো বড় নেতাও কিন্তু এখন নিন্দিত হয়ে যাচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুকে সেই কথা কোনোদিন কেউ বলতে পারবে না। তিনি চেয়েছেন সাধারণ মানুষের কল্যাণ, তিনি চেয়েছেন তার দুঃখী মানুষের কল্যাণ, তাদের জন্য আজীবন কাজ করে গেছেন, তাদের জন্য স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য স্যার আমরা এটি নিউজ হয়তো সেই ভাষণটি পুরো ভাষণটি আমরা হয়তো দেখাবো, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রত্যেকটি কথা একেবারে আমাদের এই তরুণ প্রজন্ম, কারণ যারা আজকে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর কর্মী, এটা আমি একেবারে প্রকাশ্যেই বলতে চাই। কিন্তু কথা হচ্ছে যে যদি বলি যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বঙ্গবন্ধুর যে সম্পর্ক, হেমন্তেরও 100 বছর জন্মশতবার্ষিকী এই বছরটি, সত্যজিৎ রায়ের সঙ্গে বঙ্গবন্ধুর যে সম্পর্ক, সত্যজিৎ রায়েরও জন্মশতবার্ষিকী, আমরা সব জায়গায় দেখছি তাদের নিয়ে আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনেক কিছু করছে, এই করোনার মধ্যেই করছি। আমরা আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী একটা ব্যবসায়িক ইভেন্ট তৈরি করে ফেললাম, অর্থাৎ অনেক বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি, অনেক মন্ত্রণালয়, অনেক কমিটি, এটা সেটা হলো, করোনা এলো, তাদের আর এখন কোনো দায়িত্ব নেই। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সব করে যাচ্ছে সত্যজিৎ রায় এবং হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে। নিশ্চয়ই স্যার আপনাকে ব্যথিত করে এই বিষয়টি? এই শেষ কথাটুকু ভালো বুঝতে পারলাম না। বলছি যে এই করোনার সময়ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সত্যজিৎ রায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকীর নানা আয়োজন করছে, কিন্তু সেখানে সমালোচনা হয় না। কিন্তু আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এমন সব ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি, টাকা পয়সা এমন করে ফেললাম, করোনা এসে এখন আর কেউ করে না, আর কি কারো কোনো দায়িত্ব নেই, অর্থাৎ সব লাভ করতে হবে, প্রফিট করতে হবে, সেখান থেকে কিছু পয়সা উপার্জন করতে হবে। নিশ্চয়ই আহত করে এই বিষয়টা আপনাকে? কিন্তু সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো আছে সেগুলো যথেষ্ট সুচিন্তিত কর্মসূচি এবং তার মাধ্যমে কিন্তু অবস্থার অনেক উন্নতি ঘটেছে। প্রথম দিকে আমরা দেখেছি যে চাল কেউ মেরে দিয়েছিল, এই ধরনের ঘটনা এখন ঘটছে না এবং তাদের যথোপযুক্ত শাস্তিও দেওয়া হয়েছে। জি স্যার, আমরা একটু সানি ভাইয়ের কাছে যাব। সানি ভাই, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে। সানি ভাই, যেটা বলছিলেন যে আমাদের মূল্যবোধ, মানুষের মেজরিটি জনগণ যারা আমাদের পশ্চাৎপদ মানুষ এবং উচ্চগামী মানুষ, সবার মধ্যে মূল্যবোধ কিন্তু আছে। হাজার হাজার মানুষ, এই 16 কোটি লোকের মানুষের পাশে কিন্তু সবাই দাঁড়ায়, একটা মানুষও না খেয়ে থাকেনি, অনেকে নীরবে নিবৃত্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি দেখেছি নারায়ণগঞ্জের সব বিভিন্ন জায়গায় যতগুলি লাশ দাফন হয়েছে সব স্বেচ্ছাসেবীরা দাফন করেছে। তারা কিন্তু প্রথম দিকে তাদের এত পিপিই ছিল না, এত প্রোটেকশনও ছিল না, তারা কিন্তু লাশগুলি দাফন করেছে। আত্মীয় স্বজনরা যেখানে আসেনি, মানুষের জন্য, মানবতার জন্য এগিয়ে আসে। আর যেটা মূল্যবোধ বললেন, বঙ্গবন্ধু কিন্তু তার একটা বক্তৃতা বলেছেন যে আমাদের দেশের যে আমাদের বর্তমান আমরা যে প্রকাশ করছি, আজকে যারা উচ্চ পর্যায়ে আছেন, যারা আমাদের শিক্ষিত, আমাদের গরিব, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তারা কিন্তু এই দায়িত্বগুলি নাই। আমাদের দায়িত্ব থেকেই আমরা যারা উচ্চ জায়গায় আছি এবং আমাদের যারা শিক্ষিত মানুষ, তারাই কিন্তু তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন আজকে যে জন্য আমরা অনেক সময় লজ্জিত হই, অনেক সময় বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় আসে। আজকে যখন দেখি এদেশের একজন সচিব পর্যায়ের একজন লোক মুক্তিযুদ্ধের জাল সার্টিফিকেট তৈরি করে, একজন শিক্ষিত লোক, তখন কিন্তু প্রশ্নটা জাগে, হয়তো বা একজন, কিন্তু এই শিক্ষিত মানুষের মধ্যে যে মূল্যবোধটা, সেইটা মনে হয় সবচেয়ে বেশি অভাব এখন আমাদের মূল্যবোধ। জি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, একদম ছোট করে আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছ থেকে শুনবো যে 1954 সালে বঙ্গবন্ধুর একটি বক্তৃতা খুব মনে পড়ে, খুব প্রাসঙ্গিক, যে জীবন ধারণের জন্য মানুষের কত কোটি টাকা, কতটি বাড়ি, কতটি গাড়ির প্রয়োজন হয়, তার যে উদ্বৃত্ত, সেগুলো কি কবরে নিয়ে যাওয়া যায়?
যদি যা ব্যবস্থা থাকতো তাহলে ভালোই হতো, কিন্তু যেহেতু কবরে নিয়ে যাওয়া যায় না সেহেতু মানুষের মাঝেই মানুষের সম্পদ ছড়িয়ে দিতে হবে। আমরা আজকে খুব ছোট্ট 2 টাকার একটি মাস্কের কথা বলছি। আমাদের উদ্যোক্তারা, আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই উদ্যোগগুলো কি তারা নিতে পারেন না? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এবারে এই প্যান্ডেমিকের সময় আরেকটি জিনিস আপনার সত্য প্রমাণিত হলো যে আপনার মরণের সময় কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনি ধনী গরিব সবই একই পথ। সুতরাং এবারে আল্লাহ আমাদের একটা বিশেষ সুযোগ যে মানুষের সেবা করার একটা বড় সুযোগ করে দিয়েছেন। আমি আগের কথাটা আসি, আপনি বলছেন যে সত্যজিৎ রায়, হেমন্ত এদের জন্য কাজ হচ্ছে। আমরা অনেক ঘটা করে সারা বছর ব্যাপী আপনার বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন করব। আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের অনেক প্রোগ্রাম ছিল, অনেকগুলো বাম চালাচ্ছে, কারণ বিভিন্ন দেশ লকডাউন কারফিউ করেছে। তবে আমরা যেমন সেদিন ইউএনওতে বঙ্গবন্ধুর নামে আমরা ডাক টিকিট আপনার উদ্বোধন করেছি। আমরা বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর নামে চেয়ার তৈরি করেছি, আপনার সেন্টার তৈরি করেছি। এই কাজগুলো চলছে। আমরা বিভিন্ন দেশে আপনার বঙ্গবন্ধুর নামে রাস্তা, এভিনিউ, এগুলো আমরা চলছে। আমরা বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর মোরাল তৈরি করেছি, এগুলো আমাদের কাজ চলছে। আমরা বহু এবারে অনেক কিছু পাবলিশ করছি। শামসুজ্জামান সাহেব বলতে পারবেন, আমাদের একাধিক বই আমরা এই বঙ্গবন্ধু শতবার্ষিকীর কারণে আমাদের পাবলিশ করার জন্য অনেক সুবিধা হয়েছে। উই আর ডুইং দ্যাট, যে বসে থাকি নাই। যদিও বড় বড় প্রোগ্রাম আমরা করতে পারিনি, ভিন্ন আঙ্গিকে সেইগুলো আমরা হাতে ধরেছি। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, যে জিনিসটি হচ্ছে সবার জন্য ধারণা সরকার সব করে দিবে এবং এই লকডাউনের জন্য পুলিশ আটকাবে, অমুক করবে। যুদ্ধের সময় কেউ বলে না আপনার দোকান বন্ধ রাখেন, কেউ বলে না যে আপনার বাসায় সবচেয়ে সিকিউর জায়গায় আপনি লুকায় থাকবেন এই যুদ্ধ থেকে, ঝামেলার থেকে মুক্ত হওয়ার জন্য। এখন আমরা একটা যুদ্ধে আছি, প্যান্ডেমিক যুদ্ধে। এই যুদ্ধ থেকে আমাদের জিততে হলে নিজেদের তাগদায়, নিজেদের কারণে, নিজের পরিবারের ছেলে মেয়ে, বাপ বোন ভাই, এদের কারণে আমাদের সামাজিক দূরত্ব, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ ভাই। অনেক কিছু যোগ করার আছে আপনার। খালিদ ভাই, অনেক কিছু যোগ করার আছে আপনার এই বিষয়টিতে। জি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী না সেটি না, মানে আমাদের সামগ্রিক আলোচনায় অনেক কিছু যোগ করার আছে। সামগ্রিক আলোচনায় আপনি যেটি প্রশ্ন করলেন যে সত্যজিৎ রায়, হেমন্তের জন্মশতবার্ষিকী হচ্ছে ভারতে, আর তার সাথে বঙ্গবন্ধু নেন। আমি এই জায়গাটিতে আমি দ্বিমত করছি যে সত্যজিৎ রায় এবং হেমন্তের সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মেলানো যাবে। বঙ্গবন্ধু হলো বিশ্বের একজন অন্যতম প্রধানমন্ত্রী। মাননীয় মন্ত্রী, আমি মিলাতে চাইনি, আমি বলছি তাদেরও জন্ম শতবর্ষ। তারা যদি অনলাইনে, তাদের টেলিভিশনে এই কোভিড-19 এর মধ্যে অনেক কিছু করতে পারে, আমরা কি তাহলে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি মানে সেগুলোর কাছে জিম্মি হয়ে গেলাম? আমার প্রশ্নটা ছিল সেই জায়গাটিতে। আমি বলি দুজনই বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠজন, তাদের জন্মশতবার্ষিকী আমাদেরকে অবশ্যই আনন্দিত করে যে জন্মশতবর্ষ। এবং আপনি জানেন যে হেমন্ত মুখোপাধ্যায় বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় একজন গায়ক ছিলেন, সত্যজিৎ রায় বঙ্গবন্ধুর অত্যন্ত নৈকট্যজন ছিলেন। তাদের দেশের যে মূল্যবোধ, আর আমাদের কিছু মানুষ, গুটি কয়েক মানুষ, একেবারে সংখ্যায় তারা নগণ্য, এত সংগঠিত, স্বাধীনতার বিপক্ষে অংশগ্রহণকারী যারা, তারা এত সংগঠিত। তাই যদি না হতো তাহলে সেই 5ই জানুয়ারি নির্বাচনে এই শত শত লক্ষ লক্ষ মানুষকে তারা জিম্মি করতেন, হাজার হাজার মানুষ। মাননীয় মন্ত্রী, আসলে আমি যেই জায়গাটিতে ফোকাস করতে চাইছিলাম যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি আর ব্যবসার কাছে বন্দী হয়ে গেছি, যে কারণে সামাজিক উদ্যোগগুলো হয় না। বলছিলাম যে আসলাম সানির মতো মানুষটা সামাজিক উদ্যোগ হিসেবে সেই 75 পরবর্তীতে শাহ মুয়াজ্জেমের গলায় জুতার মালা পরিয়েছিল। এখন সেটি যদি করতে চাওয়া হয় আজকের যুগে, তাহলে সেটি খুঁজে বের করতে হবে কে করবে, তাকে একটা বাজেট দিতে হবে, অর্থ দিতে হবে, তারপর তিনি করবেন কিনা না করবেন সেটি অন্য একটি বিষয়। যাই হোক, আমরা এই বিতর্কের চাইতেও বড় কথা হচ্ছে সামাজিক মূল্যবোধের জায়গাটি তৈরি করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। সবাই আমরা একবার করে সুযোগ পাবো এবং যে কথা বলছিলাম, এই দুর্যোগ এবং এই ঝড় থামবেই, কিন্তু এই ঝড় এই দুর্যোগ অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। সেই অভিজ্ঞতার আলোকে যদি আমরা এগিয়ে যাই, অবশ্যই হার মানবে না বাংলাদেশ। জাহাঙ্গীর ভাই কি বলবেন? শেষ কথা, সমাপনী, আপনার শেষ বক্তব্য। আসলে যেটা আপনারা আমরা সবাই চিন্তিত এবং সবাই যেটা নিয়ে আলোচনা সমালোচনা করছি, আলোচনার মাধ্যমে আমাদের প্রথম কথা হইলো সবাই মাস্ক পরতে হবে, বিশ্ব স্বাস্থ্য নীতি মানতে হবে এবং বাংলাদেশের সরকার এবং যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে যে পরামর্শ দিচ্ছে সেটা আমাদের অবশ্যই পালন করতে হবে। এবং আমরা যে অবস্থায় আছি আমাদের শতভাগ মানুষকে সচেতন থাকতে হবে। সবাই যদি নিজের অবস্থান থেকে সচেতন থাকি তাহলে সবার জন্য মঙ্গল হবে। এবং বিশেষ করে আমি আমার গাজীপুরের মানুষ, কারণ জানেন গাজীপুরে আমার শহরে 40-42 লক্ষ লোক আছে এবং শহর এবং জেলায় মিলে 28 লক্ষ গার্মেন্টস এর ওয়ার্কার আছে। এবং আমি এটা বিনয়ের সাথে বলবো, যারা গার্মেন্টস এর মালিক আছেন তারা যদি 28 লক্ষ পরিবারকে মাস্ক পরা এবং মাস্কটা আপনারা দিয়ে যদি দেন তাহলে তারা কিন্তু শতভাগ স্বাস্থ্যের মধ্যে অবস্থান করবে এবং তারা তার পরিবার সেই সব আমাদের এলাকাবাসীও এই নিরাপদ জায়গাটা থাকতে চায়। এবং সমালোচনা করতেই থাকবে, তারা হয়তো বা আরেক সময় অন্য ডিজাইনে বা অন্য কৌশলে তারা সমালোচনা করবে, কিন্তু আমরা যারা দায়িত্বের জায়গায় আছি আমাদের পিছনে যাওয়ার কোনো পথ নাই। আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে সামনের দিকে উঁচার দিকে নিয়ে গেছিল, সেটাকে ধরে রাখার জন্য গার্মেন্টস এর মালিক এবং আমাদের এলাকাবাসী এবং রাজনীতি ব্যক্তি সবাই ধন্যবাদ। শামসুজ্জামান খান, একেবারে শেষ বক্তব্য, কি হবে? আমরা যতটাই মাস্ক পরবো ততটাই বাংলাদেশকে মুক্ত করতে পারবো। শামসুজ্জামান খান। ইনশাআল্লাহ আমি মনে করি যে যেহেতু করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো তৈরি হয়নি, সেক্ষেত্রে আমাদের প্রতিরোধ আমাদেরই করতে হবে। তাই সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যের যে নিয়মগুলো আছে, সরকার ঘোষিত যে নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করার জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শামসুজ্জামান খান স্যারের কাছে যাব। স্যার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। স্যার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। স্যার, একেবারে শেষ কথা, আমরা যত বেশি মাস্ক পরবো, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করব, তত বেশি মঙ্গল। স্যার নিশ্চয়ই আপনি কিছু বলবেন। আমি এর আগে একটি কথা বলি, পোল্যান্ডের একটি ইউনিভার্সিটি কিন্তু বঙ্গবন্ধু অধ্যাপক পদ সৃষ্টি করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন অধ্যাপককে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি খুশির খবর। এবং কলকাতায় বঙ্গবন্ধুর উপর একটি স্মারক গ্রন্থ বার করছে, সেখানে আমার লেখাও চেয়েছে এবং সেটি ইংরেজিতে বার করবে তারা। এটিও আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। আমরা আমাদের দেশ থেকেও আমরা বঙ্গবন্ধুর এই শতবার্ষিক উপলক্ষে বই পুস্তক প্রকাশের ব্যাপারে যে পরিকল্পনা করা হয়েছে তার সঙ্গে যুক্ত আছি। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। একদম ছোট করে আমরা মাননীয় মন্ত্রীর বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে একেবারে 10 সেকেন্ড সময় পাবেন আপনি। জনি, শেষ কথা কি হবে? জনি। জ্বলছে এখন খেতে ও খামারে, এই যে অসাধারণ। হ্যাঁ জনি, আমরা আপনার কাছে যাব। আপনি মানে 10 সেকেন্ড সময় পাবেন। হ্যাঁ, কামাল লোহানী সাহেব তো আমরা জনির কাছে একটু যেতে চাই। জনি, 10 সেকেন্ড সময় পাবেন, আপনার শেষ কথা কি হবে? নৃত্য নাট্যটি করেছিলেন, সেটি আপনাদের ওখানে তো মিউট আনমিউটের ব্যবস্থা করেন তো। আজীবন তিনি চেতনা নিয়ে। আরে ভাই, তুমি মিউট করতে তোমার অসুবিধাটা কি? আসলে বোঝা যায়নি ভাই, বোঝা যায়নি। জি, আমি বলছি আপনার 10 সেকেন্ড সময়, আপনি শেষ কথা কি হবে? আমার শেষ কথা যেটা, এই আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং সবাইকে সহযোগিতা হাত বাড়াইতে হবে। এবং আজকে আলোচনার মধ্যে যে আসলো যে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই, সো আমাদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। এবং আপনি যেটা নিয়ে এসেছেন 2 টাকার মাস্ক ব্যবহার করা, এটার মধ্যে আমি মনে করি আমাদের গার্মেন্টস মালিক সহ সবাইকে সহায়তা করা উচিত, কিভাবে খুব কম খরচে আমরা স্বাস্থ্যসম্মত মাস্ক ব্যবহার করে। অসংখ্য ধন্যবাদ। সানি ভাই, শেষ বক্তব্য আপনার। আমি শুধু বলতে চাই যে আমরা সবাইকে সহযোগিতা করবো। আমি যদি মাস্কটা পরি তাহলে এটা হবে সবার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা। আর আমি একটা কথা বলতে চাই, এই দুঃসময়ে আমরা এখন জীবন মৃত্যুকে জানি। আজকে সবাই যাদের একজন মারা যাচ্ছে তারা বুঝছে তাদের কষ্টটা কতটুকু। আমরা চাই মানুষ যে সবাই সমান, আমরা যে টাকা পয়সা যে কোনো কাজে লাগে না। আজকে যারা আইসিইউ নাই, অনেকে বলে কোটি টাকা দিলে একটা আইসিইউ পাচ্ছে না। মানুষ যে সবাই সমান, আমরা যাতে সে মানুষের পাশে দাঁড়াই
আমরা যদি লোভ এবং আমাদের যে দুর্নীতি প্রবণতা, আমাদের যে তাড়াতাড়ি বড় হওয়ার যে প্রবণতা, যেটা আমাদেরকে সমালোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা থেকে আমরা মুক্ত হই। আমরা যেন বঙ্গবন্ধুর প্রদর্শিত আদর্শিক পথে একটা সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা যেভাবে গাইড করছে দেশকে, যে দেশে আগামী, যে দেশকে 8% লাস্ট 5 ইয়ার্স জিডিপি, এই জিডিপি যাতে আগামীতে এশিয়া ডেভেলপমেন্ট প্রেডিক্ট করছে 7.5, আমাদের জিডিপি না শুধু, এখন মানুষকে বেঁচে রাখতে হবে, মানুষের জীবনকে বাঁচাতে হবে, আমরা যেন সবাই স্বাস্থ্য সচেতন হই। এবং আমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, শেষ কথা আপনার। মাননীয় মন্ত্রী, আপনার শেষ কথা কি বলবেন? শেষ কথা তো আসলে আজকে খুব একটা বেদনার দিন, যে কামাল লোহানের মতো মানুষকে আমরা হারিয়েছি। বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, এই বরেণ্য ব্যক্তিকে হারিয়ে তো স্বাভাবিকভাবেই আমরা খুব শোকে মধ্যে। এর মাঝে আপনার অনুষ্ঠান, এই দেশের করোনার এই ক্রান্তিকালে আমরা সবাই লড়ছি করোনার বিরুদ্ধে। মাস্ক, স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতে হবে, যেভাবেই হোক স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হবে। করোনা থেকে এত ডেন্স পপুলেটেড কান্ট্রি, অনেকে ভিয়েতনামের উদাহরণ দিয়েছেন, থাইল্যান্ডের উদাহরণ দিয়েছেন, তাদের দেশের পপুলেশন ডেন্সিটিটা কত, এটা একবার ভাবতে হবে। আমাদের একটা ঘরে বাবা থাকে, মা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, ছোট্ট ঘর, সেইখানে এরকম সামাজিক দূরত্ব মেনে চলা খুব কঠিন। সেই জন্য মাস্কের ব্যবহার, স্বাস্থ্যবিধির ব্যবহার, এটি আমাদেরকে একবারে মানতেই হবে, এটির কোনো বিকল্প নেই। আমি জাহাঙ্গীর ভাইকে খুব ধন্যবাদ দিচ্ছি, আপনি আমাকে 1 লক্ষ মাস্ক দিবেন। আবেদন রইল যতদূর পারেন। আমার তো ময়মনসিং যাওয়া লাগে, আপনার পথ দিয়ে যাওয়ার সময় আপনার সাথে যোগাযোগ হয় নিয়ে যাবেন আমার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সাফল্যের জায়গাটি হচ্ছে এটি, যে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই স্বল্প মূল্যে মাস্ক সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। নিশ্চয়ই আমাদের উদ্যোক্তারা সেটি করবেন। প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি।